দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সমর সেনের লেখা মহুয়ার দেশ কবিতাটা নিয়ে। প্রথমে আমি একটু সমর সেন সম্পর্কে বলে দিচ্ছি। কবি সমর সেনের জন্ম 1916 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর কলকাতার বাগবাজারে। আদি নিবাস ছিল ঢাকার মানিকগঞ্জে। নতুন কাব্যরীতি ও রোমান্টিকতা বর্জিত তীক্ষ্ণ ভাষা প্রয়োগ তার কবিতাকে স্বাতন্ত্র্য চিহ্নিত করেছে। তার কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কবিতা, গ্রহণ, নানা কথা, খোলা চিঠি, তিন পুরুষ। 1933 খ্রিস্টাব্দে শ্রীহর্ষ পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়। 1987 খ্রিস্টাব্দে 23শে আগস্ট তিনি মারা যান। তোমাদের পাঠ্য বইয়ের শেষে কবি পরিচিতি দেয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। আলোচ্য কবিতাটি কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া, যা প্রকাশিত হয় 1937 খ্রিস্টাব্দে। এটাই তার প্রথম কাব্যগ্রন্থ। এবার কবিতাটা পড়ছি। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, সমস্ত ক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য, আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ, আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। মহুয়া ফুল তোমরা জানো যে বিশেষ এক ধরনের ফুল, যার রস থেকে মাদক তৈরি হয়। আর মহুয়ার দেশ বলতে সাধারণত সাঁওতাল পরগনাকে বোঝানো হয়েছে, যেখানে এই মহুয়া ফুল পাওয়া যায়। মহুয়ার দেশ কবি কল্পনা করছেন সেই মহুয়ার দেশকে, যেই মহুয়ার দেশে গিয়ে কবি তার সমস্ত জীবন যন্ত্রণা ও ক্লান্তিকে আর কি ভুলাতে পারবেন। এবার কবিতাটার বিষয়বস্তু বলে দিচ্ছি। বিষয়বস্তু যদি খুব ভালো করে বুঝে নাও, তাহলে এই কবিতা থেকে যা প্রশ্ন আসবে সবই কিন্তু লিখতে পারবে। কবি সমর সেন নাগরিক জীবনের যান্ত্রিকতায় হাঁপিয়ে উঠে মেঘমদির মহুয়ার দেশের কল্পনা করেছেন। মহুয়া ফুলের মাদকতাময় গন্ধ যা মানুষকে পাগল করে দেয়, কবি বিশ্বাস সেই ফুলের নেশাধারানো গন্ধ কবিরও সমস্ত ক্লান্তি অবসাদ দূর হয়ে যাবে। কিন্তু তার সেই মহুয়ার দেশ আছে অনেক দূরে। সেখানকার প্রকৃতি কেমন না, সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য, আর রাতের নির্জনতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। কবির সমস্ত চেতনায় সেই মহুয়ার দেশ ধরা দিচ্ছে। কবির হৃদয়ের গভীরতম আকাঙ্ক্ষা তার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। নগর জীবনের যান্ত্রিকতায় ও ধূসরতায় ক্লান্ত বিষণ্ণ কবি স্বপ্নে মহুয়ার দেশের কল্পনা করেছেন। শহরে যখন অস্তগামী সূর্যের আলো জলে তৈরি করে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, তখন সেই দৃশ্য কবিকে মুগ্ধ করে। কিন্তু তা ক্ষণিকের, চিরস্থায়ী হয় না, কারণ ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে এসে কবির সেই সৌন্দর্য চেতনাকে ব্যাহত করে। কিন্তু অনেক দূরে যেখানে আছে মেঘমধুর মহুয়ার দেশ, সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারু দীর্ঘ রহস্য সারাক্ষণ, আর তার দূর সমুদ্র থেকে আসা সমুদ্রের গর্জন বা সমুদ্রের দীর্ঘশ্বাস যেন রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। কারণ সেখানে বিষাক্ত ধোঁয়া নেই, প্রকৃতি সেখানে নিজেকে পরিপূর্ণভাবে মেলে ধরে। কারণ ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস সেখানকার জীবনকে গ্রাস করেনি, তাই সেখানে ক্লান্তি ঘুচে যায়, স্নিগ্ধতায় মন ভরে যায়। কবি অনুভব করেন তার ক্লান্তি মহুয়া ফুলের গন্ধে দূর হয়ে যাবে, কিন্তু তার সেই চাওয়া দীর্ঘস্থায়ী হয় না, কারণ যন্ত্র সভ্যতা প্রকৃতির দেশ অর্থাৎ মহুয়ার দেশেও থাবা বসায়। মহুয়ার দেশে শোনা যায় কয়লা খনির শব্দ, দেখা যায় দুঃস্বপ্ন পীড়িত অবসন্ন মানুষের মুখ, অবসন্ন সেই সব মানুষের শরীরে লেগে থাকে ধুলোর কলঙ্ক। তাই স্বপ্নের মহুয়ার দেশ যা কবির কাঙ্ক্ষিত, তা অধরায় থেকে যায়।
যান্ত্রিকতা ক্লান্তিকর পরিবেশে দাঁড়িয়েও তিনি মহুয়ার দেশের স্বপ্ন দেখেন। এখানেই তার রোম্যান্টিকতার পরিচয় তিনি দিয়েছেন। যন্ত্র সভ্যতার কঠিন আঘাত কবি রোম্যান্টিকতাকে নস্যাৎ করে দেয়, কঠিন বাস্তবতায় কবি ফিরে আসেন। এটাই কিন্তু কবিতার মূল বক্তব্য বিষয়। এবার আমি এই কবিতার এমসিকিউ তোমাদের কিছু বলে দিচ্ছি। যেমন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে, সঠিক জায়গায় টিক মারতে হবে যে শীতের দুঃস্বপ্নের মতো। 4টে অপশান থাকবে। আমার ক্লান্তির ওপরে ঝরুক, এটা তো জানোই, মহুয়া ফুল। রাতের নির্জন নিঃসঙ্গতাকে কে আলোড়িত করে, সমুদ্রের দীর্ঘশ্বাস, এটা সঠিক উত্তর। মেঘ ও মোদির মহুয়ার দেশ আছে অনেক অনেক দূরে। সন্ধ্যা জলস্রোতে উজ্জ্বল আলো স্তম্ভ যার মতো গলিত সোনা। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, কবি এ দৃশ্য দেখেন শিশিরে ভেজা সবুজ সকালে। মহুয়ার দেশ কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? শীত ঋতু। মহুয়ার দেশের পথে দুধারে কি দেবদারুর দীর্ঘ রহস্য। মহুয়ার দেশ কবিতায় কবি যে সূর্যের আলোর কথা বলেছেন তা কোন সময়ের দিন শেষের। জলের অন্ধকারে কোথায় আগুন লাগে, ধূসর ফেনায়। মহুয়ার দেশ কবিতাটি সমর সেনের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া? কয়েকটি কবিতা। কবি সমর সেনের প্রথম কাব্যগ্রন্থ কি? কয়েকটি কবিতা। মহুয়ার দেশ কবিতায় কবি রহস্য খুঁজে পেয়েছেন দেবদারুর বনে। মহুয়ার দেশ হলো কেমন? মেঘুমদি। এবার 20টি শব্দের কিছু বলে দিচ্ছি। অলস সূর্য দেয় একে। অলস সূর্য কি একে দেয়? কবি সমর সেনের মতে অলস সূর্য গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। শীতের দুঃস্বপ্নের মতো কি ঘুরে ফিরে আসে? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। মহুয়ার দেশ কবিতাটার সকালটা কেমন? মহুয়ার দেশ কবিতায় সকাল শিশিরে ভেজা সবুজ। রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। কিভাবে রাতের নির্জন নিঃসঙ্গতা আলোড়িত হয়? না, রাতের নির্জন নিঃসঙ্গতা আলোড়িত হয় দূর সমুদ্রের দীর্ঘশ্বাসে। অনেক অনেক দূরে আছে কি? কেন অনেক দূরে আছে? কবি সমর সেনের মতে মেঘ ও মোদির মহুয়ার দেশ অনেক দূরে আছে। মহুয়ার দেশ কবিতায় কবির স্বপ্ন কিভাবে দুঃস্বপ্নে পরিণত হয়? আচ্ছা, এটা পরে বলছি। আর সূর্যকে অলস বলার কারণ কি? সূর্যকে অলস বলার কারণ সূর্য তখন অস্তাচলগামী। সারাদিনের কাজের শেষে কবির মতে সূর্য যেন ক্লান্ত হয়ে বিশ্রামরত। আর মহুয়ার দেশ কবিতায় কবির স্বপ্ন কিভাবে দুঃস্বপ্নে পরিণত হয়? না, শীতের ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কবির স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে। মেঘ ও মোদির মহুয়ার আচ্ছা, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে নাগরিক সভ্যতার দূষণকে বোঝানো হয়েছে। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কখন এই কলঙ্ক দেখা যায়? শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখা যায় ধুলোর কলঙ্ক। মাঝে মাঝে সন্ধ্যা জলস্রোতে কি ঘটে? মাঝে মাঝে সন্ধ্যা জলস্রোতে অলস সূর্য গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। আর শিশিরে ভেজা সবুজ সকালে কবি কি দেখেন? শিশিরে ভেজা সবুজ সকালে কবি দেখেন অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক লেগে আছে। আর শীতের দুঃস্বপ্ন কি? শীতের দুঃস্বপ্ন হলো ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। মাঝে মাঝে শুনি, বক্তা মাঝে মাঝে কি শোনেন? না, কবি সমর সেন মাঝে মাঝে শোনেন মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। এবার কিছু বড় প্রশ্নে যাব। 5 নম্বরের প্রশ্ন, যেমন আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। এই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, আর এইটা ধরেই কিন্তু প্রশ্ন আসে বেশিরভাগ সময়তেই। আমার বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনার কারণ কি? এটা তো বুঝতে পারছো, আমার বলতে কবি সমর সেনের কথা বলা হয়েছে। আচ্ছা, তাহলে সমর সেনের কয়েকটি কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত মহুয়ার দেশ কবিতায় নাগরিক জীবনের অবসাদ ও ক্লান্তির বিপরীতে সুস্থভাবে বেঁচে থাকার জন্য কবি কল্পনা করেছেন মহুয়ার দেশে। প্রকৃতির নির্মলতাকে আশ্রয় করে নাগরিক অবসন্নতা থেকে কবি মুক্তি পেতে চাইছেন। মহুয়ার দেশে প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে,
সেখানে পথের দুধারে দেবদারু গাছের রহস্যময়তা বা দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রূপী গর্জন কবিকে আকৃষ্ট করছে। নাগরিক জীবনে শীতের দুঃস্বপ্নের মতো ধোঁয়ার বিষাক্ত নিঃশ্বাস থেকে অনেক দূরে আছে কবির সেই মেঘ-মদির মহুয়ার দেশ। অস্তগামী সূর্যের আলো সন্ধ্যার জলস্রোতে যখন গলিত সোনার মতো উজ্জ্বল স্বর্ণালী আভা রচনা করে, তখন সাময়িকভাবে শহুরে প্রকৃতিতেও মায়াময় আবেশ তৈরি হয়, কিন্তু তা চিরস্থায়ী হয় না। নাগরিক জীবনে দূষণের বিষাক্ত ধোঁয়ার নিঃশ্বাসে তা কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে যায় সেই সৌন্দর্য। সেই সময় হৃদয়ের গভীরতম আকাঙ্ক্ষায় কবি কামনা করেন তার ক্লান্তির ওপর ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। মহুয়া ফুলের গন্ধে সজীবতার স্পর্শে কবি নিজেকে প্রাণবন্ত করে তুলতে চান। যদিও তা সম্ভব হয় না, কারণ যন্ত্র সভ্যতার সর্বগ্রাসী আগ্রাসন মহুয়ার দেশকেও কলুষিত করে। অবিরাম কয়লা খনির গভীর বিশাল শব্দ কবির সমস্ত স্বপ্নকে যেন ধূলিসাৎ করে দেয়। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। কাদের কথা বলা হয়েছে? তাহলে সমর সেন রচিত কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ অন্তর্গত মহুয়ার দেশ কবিতায় মহুয়ার দেশের কয়লা খনির অবসন্ন শ্রমিকদের কথা বলা হয়েছে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস প্রকৃতির নির্মল পটভূমিকে বিবর্ণ করে দেয়। নগর জীবনের এই ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য কবি কল্পনা করেন মেঘ ও মদির মহুয়ার দেশের, যেখানে পথের দুধারে ছায়া ফেলে রহস্যময় দেবদারু গাছের সারি। কবি আকাঙ্ক্ষা করেন যে তার ক্লান্তির ওপর ঝরুক মহুয়া ফুল, তার চেতনায় ছড়াক স্নিগ্ধ আবেশ। কিন্তু নগর জীবনের সর্বগ্রাসী যান্ত্রিকতায় কবি কল্পনার সেই দেশের কোনো সন্ধান পান না, বরং তার কানে আসে মহুয়া বনের ধারে কয়লা খনির প্রবল শব্দ। শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে লেগে থাকে ধুলোর কলঙ্ক, তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন জেগে থাকে। কবির স্বপ্নের মহুয়া দেশও আজ যন্ত্র সভ্যতার শিকার, আর তার বিপন্নতা হানা দেয় সেখানকার মানুষদের দুঃস্বপ্নে। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে। অলস সূর্য কি এঁকে দেয়? আচ্ছা, কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতায় অলস সূর্য সন্ধ্যার জলস্রোতে এঁকে দেয় গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। এবার এই উক্তিটার ব্যাখ্যা। সন্ধ্যার অস্তগামী সূর্যকে কবি কল্পনা করেছেন এখানে অলস সূর্য বলে। নদীর জলে প্রতিফলিত সূর্যের রশ্মিকে অলস সূর্য বলে কবি মনে করেছেন যে সূর্যের এই আলস্য যেন দিনের সমাপ্তিকে সূচিত করছে। নদীর জলে প্রতিফলিত সূর্যের রশ্মিকে কবি মনে হয়েছে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। সূর্যের এই আলো যেন জলের অন্ধকারে ধূসর ফেনায় আগুন লাগিয়ে দেয়। প্রকৃতির নির্মল গ্রাম্য পরিবেশের সৌন্দর্যের যে পরিবেশ ধরা দেয়, আর এই দৃশ্য কবি চেতনায় কোন ভাবনার জন্ম দেয়, এটার উত্তর বলছি। প্রকৃতির নির্মল গ্রাম্য পরিবেশে সৌন্দর্যের যে পরিবেশ ধরা দেয়, শহর জীবনে মানে সেটা দেখা যায়, কিন্তু তা ক্ষণিকের, দীর্ঘস্থায়ী হয় না। দূষণক্লান্ত শহরে শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ঘুরে আসে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, যা শহরের সমস্ত সৌন্দর্যকে আর কি গ্রাস করে। আর এর থেকে কবি মুক্তি পেতে চান। কবির মন পৌঁছে যায় সেই অনেক দূরে মেঘ-মদির মহুয়ার দেশে, যেখানে প্রকৃতি নিজেকে মেলে ধরেছে। সেখানে পথের দুধারে দেবদারু গাছের ছায়ায় তৈরি হয় দীর্ঘ রহস্য, আর রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। নগর জীবনের ক্লান্ত অবসন্ন কবি কামনা করেন যে তার ক্লান্তির ওপর মহুয়া ফুল যেন ঝরে পড়ে এবং তার সমগ্র চেতনায় যেন মহুয়ার গন্ধ আর কি ছড়িয়ে যায়। আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, কিসের কথা বলা হয়েছে? সমর সেন তার কয়েকটি কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত মহুয়ার দেশ কবিতায় উদ্ধৃত উক্তির মাধ্যমে অস্তগামী সূর্যের কথা বলেছেন। অলস সূর্য সন্ধ্যার জলস্রোতে যে গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ আঁকে, তারই আগুন লাগে আর কি জলের অন্ধকারে ধূসর ফেনায়। তার ফলে কি ঘটে না, সন্ধ্যা জলস্রোতে অস্তগামী সূর্যের আলো তৈরি করে দেয় এক উজ্জ্বল স্তম্ভ। একদিকে সূর্যের যখন বিদায় মুহূর্ত, তখন যে অন্ধকার সেই সময় আসে, তখন চারিদিক একটা স্তব্ধ হয়ে যায়।
সন্ধ্যার অন্ধকার যেন স্তব্ধতা ডেকে আনে। অন্যদিকে সেই সূর্যের রক্তিম আভা সৃষ্টি করে এক মায়াময় পরিবেশের উজ্জ্বলতার, কিন্তু সেই মায়াময়তার আবেশ নাগরিক পরিবেশের প্রতিকূলতায় ছিন্ন হয়ে যায়। এত মানে দূষণ এখানে যে সেই আবেশ বেশিক্ষণ, মায়াময়তার আবেশ বেশিক্ষণ স্থির থাকে না। শীতের দুঃস্বপ্নের মতো সেখানে ঘুরে ফিরে আসে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, যা সেই মায়াময় পরিবেশকে পুরো ঢেকে দেয় সেই ধোঁয়া। এই অবস্থায় কবি কিসের প্রত্যাশা করেন? এই অবস্থায় কবির চেতনায় আসে অনেক দূরে মেঘ-মদির মহুয়ার দেশ, যেখানে সারাক্ষণ পথের দুধারে ছায়া ফেলে দেবদারু দীর্ঘ রহস্য, আর দূর সমুদ্রের গর্জন রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। সেই নির্মল প্রকৃতির সান্নিধ্যে কবি নাগরিক জীবনের অবসাদ থেকে মুক্তি চান। সেখানে প্রাকৃতিক সৌন্দর্য চিরস্থায়ী থাকে, কারণ সেখানে কোনো দূষণ নেই, বিষাক্ত ধোঁয়া নেই। তাই সেই পরিবেশে তিনি কামনা করেন যে তার সমস্ত ক্লান্তি ঘুচে যাবে সেই মহুয়ার ফুলের গন্ধে, সেই প্রাকৃতিক পরিবেশে তার সমস্ত ক্লান্তি ঘুচে যাবে, নাগরিক জীবনে যে অবসাদ ক্লান্তি ঘুচে যাবে, এবং তার সমগ্র চেতনায় সেই মহুয়ার গন্ধের স্নিগ্ধতা আর কি ছড়িয়ে থাকবে। সমসের মহুয়ার দেশ কবিতায় নাগরিক জীবনে যান্ত্রিকতার পাশাপাশি প্রকৃতির নির্মল পরিবেশের যে চিত্র ফুটিয়ে তুলেছেন তা বর্ণনা দাও। তাহলে কয়েকটি কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত মহুয়ার দেশ কবিতাতে কবি সমর সেন আধুনিক নগর জীবনের যান্ত্রিকতার পাশাপাশি প্রকৃতির নির্মল পরিবেশ তথা মমতা মাখা রূপের চিত্র তুলে ধরেছেন। শহুরে জীবনের একঘেয়েমি ক্লান্ত কবিকে বড়ই পীড়া দিচ্ছে, আর তাই কবি মহুয়ার দেশের কাছে শান্তির আশ্রয় খুঁজে পেতে চাইছেন। অস্তগামী সূর্যের আলোয় যখন জলে তৈরি হয় গলিত সোনার মতো উজ্জ্বল স্তম্ভ, তখন তা কবিকে মুগ্ধ করে। কিন্তু দূষিত নগর সভ্যতায় এই মুগ্ধতার আবেশ দীর্ঘস্থায়ী হতে পারে না। শীতের দুঃস্বপ্নের মতো কবিকে তখন গ্রাস করে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। নগর জীবনের এই ক্লান্তি এবং বিবর্ণতা থেকে কবি মুক্তি পেতে দূরে মেঘমদির মহুয়ার দেশ কবি কল্পনায় উজ্জ্বল হয়ে ওঠে। সেখানে প্রকৃতির নির্মল পরিবেশে কবির ক্লান্তি দূর হয়, সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারু দীর্ঘ রহস্য, আর রাতের নির্জনতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস বা গর্জন, যা কবির মনকে আচ্ছন্ন করে। কবি চান তার ক্লান্তির ওপর ঝরে পড়ুক মহুয়া ফুল, তার চেতনার আবেশ ছড়াক মহুয়ার গন্ধ। নগর জীবনের অসহনীয় যান্ত্রিকতা থেকে মুক্তি পাওয়ার জন্য কবি তার মহুয়ার দেশে আশ্রয় খোঁজেন। কিন্তু তার এই স্বপ্ন ভঙ্গ হয়, কারণ সেখানেও হানা দিয়েছে যন্ত্র সভ্যতা। কবির কানে আসে মহুয়া বনের দ্বারে কয়লা খনির প্রবল শব্দ, শিশির ভেজা সবুজ সকালেও দৃশ্যমান হয় খনি শ্রমিকদের শরীরে লেগে থাকা ধুলোর কলঙ্ক। নিদ্রাহীন এইসব মানুষের চোখে ভিড় করে আসে যান্ত্রিকতা আর যন্ত্র সভ্যতার বিপন্নতার ক্লান্ত দুঃস্বপ্ন। যান্ত্রিকতার চাপে নির্মল প্রকৃতি কলঙ্কিত হয়, তবুও মহুয়ার দেশের স্বপ্ন কবিকে আচ্ছন্ন করে, ও কবির তীব্রতম আকাঙ্ক্ষা সেই থাকে সেই দেশে যাওয়ার জন্য। তাহলে কবিতাটা তোমরা বুঝতে পারলে যে আমরা যারা দেখবে বড় শহরে থাকি তারাও কিন্তু প্রকৃতিকে সবসময় পাই না। তাই যখন আমরা নাগরিক জীবনের এই ক্লান্তিতে আমরাও যখন হাঁপিয়ে উঠি, তখন কিন্তু আমরা ছুটে চলে যাই প্রকৃতির সান্নিধ্য। এই শহরের ভিড় ভাট্টা এড়িয়ে এই এড়িয়ে আমরা কিছুদিনের জন্য কোনো ফাঁকা নির্মল প্রাকৃতিক পরিবেশে কিন্তু আমাদের সেই ক্লান্তি দূর করি, আর কিছুদিনের জন্য আমাদের চোখ সেখানে বিশ্রাম পায়, আমাদের মন সেখানে বিশ্রাম পায়, আমাদের শরীরের সমস্ত ক্লান্তি সেখানে ঘুচে যায়। তারপর আবার কিন্তু আমরা যে জায়গায় ফিরে আসি এবং আবার আমরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাই। তাহলে কবিও তাই, কবিও যখন নগর জীবনে হাঁপিয়ে যাচ্ছেন, তখন তার সেই ক্লান্তি অবসাদ তিনি সেখানে দূর করতে পারছেন না, কারণ সেই প্রাকৃতিক নগর জীবনেরও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য আছে, কিন্তু সেটা ক্ষণিকের, কারণ এত দূষণ চারদিকে সেই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস সেই নির্মল পরিবেশকে আর কি ব্যাহত করছে। তাই কবির মন চলে যাচ্ছে সেই সুদূর মহুয়ার দেশে, যেখানে প্রকৃতি নিজেকে মেলে ধরেছে, যেখানে কোনো বাধা নেই। কিন্তু
আধুনিক যন্ত্র সভ্যতার আগ্রাসন নগর জীবনকেও যেভাবে গ্রাস করছে, যেখানে প্রকৃতি ধ্বংস হচ্ছে, দূষণ বেড়ে যাচ্ছে, কবির মনে চিন্তার উদয় হচ্ছে যে সেই মহুয়ার দেশ যা তিনি কল্পনা করছেন, সেই প্রকৃতির নির্মল পরিবেশ হয়তো সেই মহুয়ার সেই নির্মল পরিবেশ হয়তো সেই মহুয়ার দেশকেও আর কি কলুষিত করছে। তাহলে নগর জীবনে যান্ত্রিকতার আগ্রাসন কবি মনে এমন চেপে বসেছে, সেই আতঙ্ক ভীতি, যা কবি যখন মহুয়ার দেশের কল্পনা করছেন, কবি কিন্তু তার মহুয়ার দেশকেও ঠিক সেইভাবে উপলব্ধি করতে পারছেন না, কারণ তার ভয় লাগছে যে সেই তার মহুয়ার দেশকেও হয়তো যন্ত্র সভ্যতার আগ্রাসন কলুষিত করছে, সেখানকার প্রকৃতিও হয়তো নষ্ট হচ্ছে। এটাই কিন্তু এই কবিতাটার মূল বিষয়বস্তু। তাহলে কবিতাটার বিষয়বস্তু যদি তোমরা খুব ভালো করে পড়ে নাও, তাহলে এই কবিতা আমার মনে হয় যা প্রশ্ন আসবে তোমরা কিন্তু সবই লিখতে পারবে। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর আমার সব কটা কবিতাই পড়ানো হয়ে গেল। শিকার কবিতাটা তোমাদের এবছর সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, তাই ওটা আমি পড়াবো না। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে তোমরা লাইক করবে আর শেয়ার করবে। আর এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে, এবং আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে।